জুলাই আন্দোলনের প্রাপ্তি, প্রচারণা বনাম বাস্তবতা। জুলাই আন্দোলনকে আজ যেভাবে উপস্থাপন করা হয়, সেখানে একটি বাক্য বারবার ফিরে আসে, জুলাই না হলে এটা হতো না, ওটা হতো না। নিশ্চয়ই জুলাই এই দেশের মানুষের একটা অর্জন আছে, সেটা হলো আওয়ামী লীগের পতন ও পলায়ন। মানুষ আওয়ামী আমল থেকে কিছুটা হলেও স্বাধীনতা ভোগ করছে। গুমে থাকা কিছু মানুষ নতুন জীবন ফিরে পেয়েছে। যদিও আজও অনেক মানুষকে আওয়ামী আমলের মিথ্যা জঙ্গি মামলার গ্লানি টানতে হচ্ছে। অন্ধকার প্রকোষ্ঠে বন্দী আছে অনেক নিরপরাধ মানুষ। কিন্তু এই বাক্যটি ধীরে ধীরে একটি রাজনৈতিক ঢাল হয়ে উঠেছে, যার আড়ালে অনেক প্রশ্নকে চাপা দেওয়া হচ্ছে, যার আড়ালে বিদ্যমান ব্যবস্থার ব্যর্থতাকে ধামাচাপা দেওয়া হচ্ছে, যার আড়ালে মানুষের প্রকৃত মুক্তি ও বিজয়ের প্রশ্নকে দমিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মেনে নিতে হবে, ইতিহাস আবেগ দিয়ে নয়, বিশ্লেষণ দিয়ে বিচার করতে হয়। তাই আজ আমাদের প্রশ্ন করা জরুরি, জুলাই আন্দোলন আসলে কি অর্জন করেছে, আর এর কতটুকুই বা কেবল প্রচারণা। জুলাইয়ে জনগণ রাস্তায় নেমেছিল নিছক কোনো দলীয় স্বার্থে নয়। দীর্ঘদিনের দমনপীড়ন, জুলুম এবং রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে মানুষের ভেতরের জমে থাকা ক্ষোভ তখন বিস্ফোরিত হয়েছিল। সাধারণ মানুষ বিশ্বাস করেছিল এই আন্দোলনের নেতৃত্বরা সেই ক্ষোভকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রীয় রূপ দেবে। মানুষ স্বপ্ন দেখেছিল ক্ষমতার চরিত্র বদলাবে, জবাবদিহিতা আসবে, আর শহীদদের রক্ত একটি নতুন বাংলাদেশের ভিত্তি হবে। কিন্তু আন্দোলনের পরের বাস্তবতা সেই স্বপ্নের সাথে ক্রমেই সাংঘর্ষিক হয়ে ওঠে। জনগণের উত্তেজনা ও আত্মত্যাগকে ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী নিজেদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করেছে, আন্তর্জাতিক শক্তির আস্থা অর্জন করেছে। কিন্তু ইনসাফের প্রশ্নে দৃশ্যমান কোনো কাঠামোগত পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। যাদের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, তাদের অনেকেই শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি না হয়ে গণতান্ত্রিক ব্যবস্থার ফাঁকফোকর ব্যবহার করে জামিন, ছাড়পত্র বা নিরাপদ প্রস্থানের সুযোগ পেয়েছে। যারা এখনও এই দেশের মানুষের বিরুদ্ধে গুপ্ত হামলা চালু রেখেছে। এ বাস্তবতা শহীদদের রক্তকে প্রশ্নবিদ্ধ না করলেও আন্দোলনের নেতৃত্ব এবং রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার দায়িত্বশীলদের নৈতিক অবস্থানকে অবশ্যই প্রশ্নের মুখে ফেলে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, যদি এত বড় আন্দোলনের পরও বিচার নিশ্চিত না হয়, তাহলে সমস্যাটা ব্যক্তির নয়, পুরো ব্যবস্থার। এই জায়গায় গণতান্ত্রিক বিচার ব্যবস্থার একটি মৌলিক সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। গণতন্ত্রে আইন সবার জন্য সমান দাবি করা হলেও বাস্তবে ক্ষমতাবানদের জন্য আইন প্রায় নমনীয় হয়ে যায়। ফয়সাল করিম মাসুদের জামিনের মতো ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে এই ব্যবস্থাই অপরাধীকে শাস্তি না দিয়ে বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমে রক্ষা করে। একইভাবে প্রথম আলোর মতো প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠলেও এই ব্যবস্থাই শেষ পর্যন্ত তাদের ঢাল হয়ে দাঁড়ায়। কারণ গণতন্ত্রে ন্যায় নয়, ক্ষমতা ও প্রভাব অনেক সময় বিচার নির্ধারণ করে। আরেকটি ভয়ঙ্কর দ্বিচারিতা আমরা দেখি জনগণের ক্ষেত্রে। আন্দোলনের সময় যেই জনতা ছিল বিপ্লবী শক্তি, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই একই জনতা হয়ে যায় মব। যখন মানুষ দুর্নীতি, দুর্ব্যবস্থা বা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামে, তখন রাষ্ট্রীয় ভাষ্য বদলে যায়। প্রতিবাদ তখন আর ন্যায় থাকে না, তা হয়ে যায় বিশৃঙ্খলা। তখন তাদের উপরই চালানো হয় নির্মম নির্যাতন, গ্রেপ্তার আর মিথ্যা মামলার প্রহসন। এই বাস্তবতা প্রমাণ করে জনগণ এখানে উদ্দেশ্য নয়, প্রয়োজনের সময় তারা কেবল একটি হাতিয়ার। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা এই দ্বিচারিতার এক নির্মম উদাহরণ। জীবিত অবস্থায় রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারেনি কিংবা দিতে চায়নি, কিন্তু মৃত্যুর পর প্রতীকী শোক, বাহিনীর উপস্থিতি আর আনুষ্ঠানিকতায় কোনো ঘাটতি ছিল না। আরও দুঃখজনক হলো, যেখানে জাতির মনোযোগ থাকার কথা ছিল,
খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চাপ সৃষ্টির দিকে, সেখানে আমরা দেখলাম ক্ষমতার ঘনিষ্ঠ মহল ব্যস্ত হয়ে পড়েছে নির্দিষ্ট মিডিয়া হাউসকে রক্ষা করতে। যেসব গণমাধ্যম হাদির মৃত্যুকে একটি বিচ্ছিন্ন ঘটনা বা নির্বাচনী তফসিল ঘোষণার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করেছে, তাদের বিরুদ্ধে প্রশ্ন তোলার বদলে উল্টো তাদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, দেশের সার্বিক নিরাপত্তারও কি কোনো উন্নতি ঘটেছে? ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই আজ নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। দিনে দুপুরে প্রকাশ্যে মানুষ হত্যা ও ডাকাতির শিকার হচ্ছে। আর ভোট ও গণতন্ত্রের রাজনীতির নির্মমতা নিয়মিতই কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণ। চাঁদাবাজি আর দলীয় কোন্দলে অতিষ্ঠ হয়ে আছে গোটা সমাজ। এখন প্রশ্ন ওঠে, এত রক্ত, এত আত্মত্যাগ, এত প্রত্যাশার বিনিময়ে জুলাই আন্দোলনের বাস্তব অর্জন কি? রাষ্ট্রের চরিত্র কি বদলেছে? ইনসাফ কি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে? নাকি আমরা কেবল কিছু বয়ান, কিছু মুখ আর কিছু প্রতিশ্রুতির পরিবর্তনকেই বড় অর্জন হিসেবে মেনে নিচ্ছি? যদি ইনসাফ নিশ্চিত না হয়, যদি জুলুমের কাঠামো অক্ষত থাকে, তাহলে অর্জনের দাবি কতটা যৌক্তিক? এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই ব্যর্থতার শিকড় আরও গভীরে। জুলাই আন্দোলনে সবাই ইনসাফ চেয়েছিল, কিন্তু সেই ইনসাফ বাস্তবায়নের মাধ্যম হিসেবে আমরা বেছে নিয়েছিলাম গণতন্ত্রকে। অথচ বাস্তবতা হলো, গণতন্ত্র অপরাধ নির্মূল করে না, বরং অপরাধকে রাজনৈতিক সমঝোতার অংশ বানায়। পৃথিবীর কোনো দেশেই সংখ্যাগরিষ্ঠের মত সত্যিকার অর্থে শাসন করে না, শাসন করে একটি এলিট শ্রেণী। এই ভূখণ্ডেও তার ব্যতিক্রম হয়নি। আওয়ামী নিষিদ্ধকরণ সহ কিছু মৌলিক ইস্যুতে যখন গণভোটের কথা ওঠে, তখন সেই প্রস্তাব বাস্তবায়নের পথে এগোয় না, কারণ গণতন্ত্র অপরাধের শিকড় উপড়ে ফেলে না, বরং অপরাধকে রাজনৈতিক সমঝোতার অংশ বানায়। ফলে ব্যক্তি বদলায়, কাঠামো বদলায় না। এর সাথে যুক্ত হয়েছে বিদেশি স্বার্থ। এলজিবিটি মতবাদ বাস্তবায়নের চাপ, মানবাধিকার অফিস খোলার দাবি, করিডোর ইস্যু, এসব কিছুই জনগণের চাহিদা থেকে আসেনি। এগুলো এসেছে আন্তর্জাতিক শক্তির এজেন্ডা থেকে, আর গণতান্ত্রিক সরকার সেই চাপ নিতে বাধ্য হয়েছে। কারণ এই ব্যবস্থা জনগণের কাছে নয়, বৈশ্বিক শক্তির কাছে জবাবদিহি করে। এই ব্যর্থতার মূল কারণ খুঁজতে গেলে আমাদেরকে আন্দোলনের ভিত্তিগত ভুলের দিকে তাকাতে হবে। জুলাই আন্দোলনে দলমত নির্বিশেষে মানুষের অংশগ্রহণ ছিল এবং সবার আকাঙ্ক্ষা ছিল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র। কিন্তু সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের মাধ্যম হিসেবে আমরা বেছে নিয়েছিলাম মানবসৃষ্ট রাজনৈতিক ব্যবস্থা, বিশেষ করে গণতন্ত্রকে। তাত্ত্বিকভাবে গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠের মতই চূড়ান্ত হওয়ার কথা, কিন্তু বাস্তবে পৃথিবীর কোনো দেশেই তা হয়নি। ক্ষমতা সব সময়ই একটি নির্দিষ্ট এলিট গোষ্ঠীর হাতেই কেন্দ্রীভূত থাকে, আর গণতন্ত্র সেই ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ না করে বরং বৈধতা দেয়। এখানেই ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের পুনর্বিবেচনার জায়গা তৈরি হয়। একবার ভেবে দেখা দরকার, এই আন্দোলন যদি ক্ষমতার পুনর্বণ্টনের জন্য না হয়ে আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠার জন্য হতো, তাহলে কি পরিণতি একই হতো? যদি আমরা আন্তর্জাতিক শক্তির স্বীকৃতির জন্য দরজায় দরজায় ঘুরে না বেরিয়ে ইসলামের ন্যায় বিচার ব্যবস্থার দিকে ফিরে যেতাম, তাহলে কি আজ এত রক্ত ঝরত? ইসলামী শরিয়া কোনো আবেগ নির্ভর স্লোগান নয়, এটি একটি পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা, যেখানে শাসক ও আইনের ঊর্ধ্বে নয়, এবং ইনসাফ কোনো রাজনৈতিক পক্ষপাতের শিকার হয় না। সব শেষে আমাদের আর্জি খুব সাধারণ কিন্তু গভীর। হে প্রিয় উম্মাহ, ন্যায় ও ইনসাফের জন্য আমরা বহু দশক ধরে তৃষ্ণার্ত। এই তৃষ্ণা মেটাতে আমরা ভুল পথে বহুবার রক্ত দিয়েছি, কিন্তু ফল পাইনি। এবার অন্তত একবার আরশে আজিমের মালিক মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে পথ দেখিয়েছেন, সেই পথে আন্তরিকভাবে চলার সাহস করি। দুনিয়ার সব দরজায় বারবার ধাক্কা দিয়ে যখন বন্ধই পেয়েছি, তখন অন্তত একবারও তো আমাদেরকে মহান রব্বের দরজায় ফিরে যাওয়া উচিত। দুনিয়ার সকল ব্যবস্থার কাছে যখন বারবার প্রতারিত হয়েছি,
তখনও কি আমাদের সময় হবে না মহান রবের নিজামের দিকে ফিরে আসার? তখনও কি আমাদের সময় হবে না মহান রবের নিজামের দিকে ফিরে আসার?